আমি বলবো প্রাইমারিলি দুইটা ক্যাটাগরিতে ইনভেস্টররা কোয়েশ্চেন করছেন এখন। প্রথমটা হচ্ছে যে বাংলাদেশে যদি তারা ব্যবসা করতে চান তাহলে সরকার ওনাদের কি ধরনের সুবিধা দিতে পারেন। শুধু সুবিধা বলতে আমি ফিসকাল আর নন ফিসকাল সুবিধার কথা বলছি না, বাট আমি বলছি যে বাংলাদেশে যদি ওনারা ল্যান্ড করতে চান ইউজুয়ালি যেটা হয় যে অনেক রেড টেপ পার হতে হয়। তো এই রেড টেপগুলো পার হওয়ার ব্যাপারে সরকার ওনাদেরকে কীভাবে সাহায্য করতে পারে। যে এক্সিস্টিং যারা ব্যবসায়ী আছেন তারা কি ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে ফেস করছেন এবং সেটা মিটিগেট করার জন্য আসলে ওনাদের কি ধরনের স্ট্র্যাটেজি হাতে নেওয়া উচিত। তো সেটার ব্যাপারে ওনারা আসলে শুধু আমাদের সাথে ডিসকাস করছেন না, ওনাদের সাথে ডিসকাস করছেন। আপনারা জানেন যে কালকে আমরা আগামীকাল এবং পরশু আমাদের দোতলায় অনেকগুলো মিটিং রুম সেট আপ করা হচ্ছে। আমাদের বিভিন্ন সরকারের মন্ত্রণালয় এখানে থাকবেন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে শুরু করে এনার্জি, ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিরাও থাকবেন, আমরা এটাও বলেছি। সো ইনভেস্টর যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তাদের যদি যা প্রশ্ন থাকে তাদের রেলেভেন্ট প্রশ্নটা তারা রেলেভেন্ট ইনস্টিটিউশনকে জিজ্ঞেস করবেন, এজেন্সিকে জিজ্ঞেস করবেন, সেটাই আমাদের এক্সপেকটেশন। এই কারণেই কিন্তু এইবারের সামিটটা ইজ এ নেটওয়ার্কিং সামিট। আমরা এটাকে একেবারেই ওই ক্লাসিক সেমিনার স্টাইলে সামিট করতে চাই না। আমরা চেয়েছিলাম যে ওনারা সবার সাথে কথা বলুক, সবার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করুক এবং ওভার টাইম ওনাদের ডিউ ডিলিজেন্সটা যাতে হয়ে যায় বাংলাদেশের ব্যাপারে, যাতে এটাকে নিয়ে ওনারা ফেরত গিয়ে একটা ফুল 360 ডিগ্রি ভিউ নিয়ে ফেরত যেতে পারেন এবং হোপফুলি ওনারা যদি একটা ভালো ভিউ নিয়ে ফেরত যান তাহলে ওনারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবে। আচ্ছা, আমি মনির যুগান্তর কাজ করছি। একেবারে সুনির্দিষ্ট একটা প্রশ্ন, এ পর্যন্ত ইন্ডিয়ান কোনো কোম্পানি আসছে কিনা বাংলাদেশ? জি, ইন্ডিয়ান কোম্পানি এসেছে। নাম যদি বলেন। আজকেও গেছে, বেশ কয়েকটা ইন্ডিয়ান কোম্পানি এসেছে। না আসার কোনো কারণ নেই তো, মানে আপনার কেন মনে হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিরা বাংলাদেশে আসবে? আশিক ভাই, আমি শাকিলা করিম, আরটিভিতে কাজ করি। শুরুতে আপনাকে একটু অভিনন্দন জানাতে চাই। গতকালকে আমরা আপনার একটি সংবাদ শুনেছি, আপনি প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন, এটার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আমার প্রশ্নটা হচ্ছে, গত 3.5 বছর ধরে আপনি বলছিলেন যে চায়না একটা কোম্পানি ঘুরছে, লাইসেন্স কেন পাচ্ছে না? আসলে তারা কি ধরনের কোম্পানি যে লাইসেন্স পাচ্ছে না, কেন পাচ্ছে না? আসলে জটিলতাটা আসলে কোথায়? কেন লাইসেন্স পাচ্ছে না এই প্রশ্নটার উত্তর আপনাকে আমি মেবি সপ্তাহখানেকের মধ্যে দিতে পারবো, কারণ এটা আমরা আজকে জানতে পারলাম যে ওনারা 3.5 বছর ধরে ঘুরেছেন লাইসেন্স পাওয়ার জন্য। আপনারা দেখেছেন যে আমরা কোরিয়ান ইপিজেডের একটা প্রবলেম রিজলভ করার চেষ্টা করছি। আমাদের আজকের টেক হচ্ছে যে আমাদের, এবং যার কথা বলছি সেই ভদ্রমহিলা উনি আবার হংকংয়ে খুব ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার। মানে আমাদেরকে আসলে সবসময় এভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট মুভ করে বা বিজনেস কমিউনিটি মুভ করে। প্রত্যেকটা বিজনেস কমিউনিটির কিছু ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল থাকে, ক্যারেক্টার থাকে, ঠিক যেভাবে বাংলাদেশেও আছে। বাংলাদেশেও আপনারা যদি একদম স্বনামধন্য ব্যবসায়ীদের নাম বলেন, আপনারা আমি শিওর যে সার্ভে করলে একই নাম বারবারে উঠে আসবে, হ্যাঁ, তো 5-10টা নাম। ওনাদেরকে যদি আমরা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, আমি যদি হংকং বেসড একটা এরকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ীকে একটা ভালো এক্সপিরিয়েন্স বাংলাদেশে দিতে পারি, উনি হংকংয়ে গিয়ে আরও ইজিলি 10টা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন। সো এই ভদ্রমহিলাকে আমার পার্সোনাল টেক হচ্ছে যে শি অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ দোজ। সো আমরা ঠিক কোরিয়ান ইপিজেডকে যেভাবে সলভ করার চেষ্টা করেছি, আমরা এরকম আরেকটা টিম বিল্ড করে একটা ক্রস ফাংশনাল এবং ক্রস মিনিস্টেরিয়াল টিম করে আমরা খুব শর্টলি এই প্রবলেমটা রিজলভ করার চেষ্টা করবো। ওনার কি ইস্যু চ্যালেঞ্জ উনি ফেস করছেন সেগুলো রিজলভ করার চেষ্টা করবো। সো উনি যেই কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট হেডওয়্যার ম্যানুফ্যাকচারার, যে হার্ড হ্যাট যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন কোম্পানি, সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচারার তারা। সো ওনারা যদি একটা বাংলাদেশে 2-4টা ভালো ফ্যাক্টরি করেন তাহলে আসলে আমাদের এগেন আই গো ব্যাক টু জব ক্রিয়েশন, দ্যাট উড মেক এ বিগ ডিফারেন্স। সো আমাকে একটু সময় দেন, বাট আমি আশা করছি যে কোরিয়ান এপিসোডের মতো আমরা আরেকটা স্টোরি তৈরি করতে পারবো। ধন্যবাদ। আলী ইব্রাহিম প্লিজ। জি ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিনিয়োগকারীরা নানা চ্যালেঞ্জের কথা জানতে চাচ্ছে, আপনার দ্বিতীয় যে প্রশ্নটা তাদের যেটা বিভিন্ন ইপিজেডে যে গিয়ে তারা যেটা জানছে, কি চ্যালেঞ্জের কথা তারা জানছে আপনাদেরকে জিজ্ঞেস করছে। চ্যালেঞ্জগুলো, মূল চ্যালেঞ্জগুলো কি? না, মূল চ্যালেঞ্জগুলো কি তারা বলছে, কোন সংকটগুলোর কারণে যারা আমাদের এক্সিস্টিং যারা ফরেন ইনভেস্টর আছে তারা ফেস করছেন। আপনি কি মনে করেন যে ইমিডিয়েট সেগুলোকে আপনাকে সমাধান দিতে পারবেন বা আপনি কতখানি আশাবাদী? আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনারা কোন ধরনের বিনিয়োগকারী, এখন যারা আসে তারা নিজের থেকে আসে, কিন্তু সরকার বা বিডা চাচ্ছে যে কোথায় কোন খাতে তারা আপনারা বিনিয়োগ আকাঙ্ক্ষা করছেন, আসতে চান, নিতে চান? ধন্যবাদ। কি ধরনের সমস্যার কথা ওনারা বলছেন? আমি যেটা বললাম, প্রথমত আমরা কিন্তু ন্যারেটিভটা আমরা একা ড্র করতে চাই না। আমরা ওনাদেরকে অ্যাক্সেস দিচ্ছি, আমাদের এক্সিস্টিং প্রাইভেট সেক্টর ইন্ডিভিজুয়ালদেরকে আমরা অ্যাক্সেস দিচ্ছি ইকোসিস্টেমের সবার সাথে কথা বলার জন্য, যে সবাই যার যার মতো করে বলেন। আমাদের একটা জেনারেল আউটলাইন আছে, আপনারা হয়তো দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমি 5টা জায়গায় আমার ধারণা মেজর সমস্যা। একটা হচ্ছে যে গভর্নমেন্ট, কোয়ালিটি অফ গভর্নমেন্ট সার্ভিস।
আমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোয়ালিটি ইজ নট দেয়ার। আমরা আরও বেটার সার্ভিস দিতে পারি সরকারের পক্ষ থেকে। আমাদের যে অ্যাক্সেস টু রিসোর্সেস বা ইউটিলিটিস, এই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। এন্ডেমিক করাপশনের একটা ইস্যু আছে আমাদের। কনসালটেশনের অভাব আছে, প্রাইভেট সেক্টরের সাথে আমরা যথেষ্ট কনসালটেশন করি না। 5 নম্বর পয়েন্টটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এরকম 5টা জিনিস এটা আমরা পাবলিক ডোমেইনে ইনফ্যাক্ট দিয়ে রেখেছি, যে আমাদের খুব ক্লিয়ার আইডিয়া, আমার ধারণা আছে যে কোন 5টা জিনিস নিয়ে আমাদের কাজ করা উচিত। সবগুলো প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলো প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা আমি মিস করে গেছি, কোন খাতে বিনিয়োগ আশা করছি। এই ব্যাপারেও কিন্তু আমরা একটা পাবলিকেশন করেছি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। এফডিআই হিট ম্যাপ নামে আমরা একটা জিনিস পাবলিশ করেছি প্রায় মাস দেড়েক আগে। ওখানে 8টা টোটাল মনে হয় 18টা সেক্টরের কথা বলা হয়েছে, তার মধ্যে 8টাকে বলা হয়েছে যে 8টা ডেফিনেটলি রেডি টু গো। যেরকম ফর এক্সাম্পল অ্যাডভান্স টেক্সটাইল, ফর এক্সাম্পল লেদার গুডস, ফর এক্সাম্পল রিনিউয়েবল এনার্জি, আইটি সার্ভিসেস, এরকম 8টা সেক্টরের কথা বলা হয়েছে। এটাও পাবলিক ডোমেইনে আমরা দিয়ে দিয়েছি। এবং এই সিলেকশন ক্রাইটেরিয়াটা আসলে বেস করা হয়েছে যে লেবার ইন্টেন্সিভ, হাই লেবার ইন্টেন্সিটি ইন্ডাস্ট্রি, এবং অ্যাট দ্য সেম টাইম পোটেনশিয়ালও হাই, যেখানে আসলে আপসাইড অনেক আছে, মার্কেটে অনেক মুভমেন্ট হচ্ছে, অনেক গ্রোথ হচ্ছে, কিন্তু আমরা ওই গ্রোথ জার্নিটাতে পার্টিসিপেট এখনো করতে পারিনি। সেই ইন্ডাস্ট্রিগুলোকে পিন ডাউন করা হয়েছে। তো সেগুলোতেই আমরা এক্সপেক্ট করছি যে আমরা ইনভেস্টমেন্ট পাবো। আমাদের যে ব্রেকআউটগুলো নেক্সট কালকে দুপুর থেকে যেগুলো শুরু হচ্ছে, যে 5টা সাব গ্রুপের ব্রেকআউট, সেই ব্রেকআউটগুলো কিন্তু ওখান থেকেই পুল করা, চিন্তা করে পুল করা যে এই 5টা সেক্টরে আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। Please, last question. আমার কথা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে কারো কোনো আগ্রহ আছে কিনা, যে আমরা যেহেতু 146টা দেশে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট প্রসেস ফুড এক্সপোর্ট করছি, এবং আরএমজির পরেই হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজের স্থান, বাট গভর্নমেন্ট ফল করার পরে যেটা হচ্ছে অনেক বড় বড় গ্রুপের বিজনেস শাটডাউন হয়ে গিয়েছে, সেটা অনেকেই জানে। আমার কথা হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ, ডেইরি, অ্যাগ্রো সেক্টরে কোনো ফরেন ফান্ডিংয়ের অপরচুনিটি আছে কিনা। আমি বেসিক্যালি খন্দকার রাজন, এই সেক্টরে 20 বছর ধরে দেশের বড় বড় গ্রুপগুলির সাথে কাজ করছি, এবং আমার একটা ফাউন্ডেশন আছে যারা আমরা ফ্রেশারদেরকে ডেভেলপমেন্ট করাচ্ছি। তো কোশ্চেনটা হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর ডেভেলপমেন্টে বিডার বা ফরেন ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা কি আছে ফর দ্য এক্সপোর্ট মার্কেট। ধন্যবাদ। ফর দি এক্সপোর্ট মার্কেট বলে আপনি কোয়েশ্চেনটাকে একটু কমপ্লেক্স করে ফেলেছেন, বাট আমি জেনারেলি বলি আমাদের একটা সাবগ্রুপ হচ্ছে কি অ্যাগ্রো প্রসেসিং। সো আমি এফএনবি তো অনেক বড় একটা সেক্টর, পুরো এফএনবি নিয়ে কথা বলতে হলে আধা ঘন্টা ধরে কথা বলতে হবে। স্পেসিফিক্যালি অ্যাগ্রো প্রসেসিংয়ে আমি পার্সোনালি মনে করি যে আমরা সরকার থেকে মনে করছি, বিডা থেকে মনে করছি যে আমাদের ইনভেস্টমেন্টের প্রচণ্ড সুযোগ আছে। বাংলাদেশের ডোমেস্টিক ডিমান্ডের কথা আমরা অনেক সময় বলি যে অ্যাগ্রো প্রসেসিংয়ে আসলে বাংলাদেশের নিজেদেরই একটা ডোমেস্টিক ডিমান্ড আছে, সেটা আপনি ওই আমাদের কমোডিটির কথা বলেন, চিনি থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই এবার, এবং লাইফ স্টকের ক্ষেত্রেও আসলে একটা বড় সুযোগ আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রধান উপদেষ্টা প্রায়ই বলেন, আমিও মনে করি যে আমাদের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, জায়গাগুলো আছে, সেখানেও কিন্তু আমাদের এগ্রো প্রসেসররা যদি তাদেরকে যদি আমরা আসলে ভালোভাবে স্টাবলিশ করতে পারি, তারা ইজিলি ওইসব মার্কেটগুলোকে সার্ভ করতে পারেন। আমি একটা খুব একটা ট্রিভিয়াল এক্সাম্পল দিই, যে আমরা যে চিনি প্রসেস করি, হ্যাঁ, সুগার প্রসেস করি, সুগার তো আমরা আমাদের বাংলাদেশে প্রডিউস করতে পারি না পুরোটা, আমাদেরকে র সুগার নিয়ে আসতে হয়, নিয়ে এসে প্রসেস করে তারপর বাংলাদেশে বিক্রি করতে হয়। আমরা যদি অ্যাগ্রো প্রসেসিংয়ের এই সেট আপগুলোকে ঠিকভাবে দাঁড় করে দিতে পারি, তাহলে এই সুগার প্রসেসিং যেটা বাংলাদেশে হচ্ছে, সেই সুগার প্রসেসিংটা শুধু বাংলাদেশে বিক্রি না করে ওনারা যদি 7 সিস্টার্সে সেল করতে পারেন, ওনারা যদি নেপাল ভুটানে সেল করতে পারেন, দ্যাট উড বি আওয়ার উইন। সো ওই ইকোসিস্টেমটা তাদেরকে তৈরি করে দেওয়া, পোর্ট ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, রোড ট্রান্সপোর্টেশন তৈরি করে দেওয়া, যাতে ওনারা বাংলাদেশে প্রডিউস করে এই ফুল রিজনে, কারণ পোর্ট তো একটা, সব ঢুকবে চিটাগং দিয়ে, বা পোর্ট দিয়ে ঢুকার পরে এটাকে স্প্রেড আউট করে দেওয়ার যেই সুযোগটা, সেই সুযোগটা সরকারের করে দেবো, ইনফ্রাস্ট্রাকচারকে সরকারকে তৈরি করে দিতে হবে। সো এগ্রো প্রসেসিং নিয়ে কিন্তু একটা ব্রেকআউট আছে 10 তারিখে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ফলো ইট, ওটা লাইভও করা হবে। সো আপনারা ওটা দেখলে হয়তো আরও এই ব্যাপারে ইনফরমেশন পাবেন। ধন্যবাদ।